বাস্তু সাংঘাতিকভাবে খারাপ, কিন্তু অদ্ভুতভাবে সম্পূর্ণ উল্টো দিকে ওনারা পুজো করেন। আচ্ছা, এবং প্রতিষ্ঠিত মন্দির করা সেদিকে উল্টো দিকে। বললাম যে আপনার ছেলের এটা সম্পূর্ণ যোগটা বাস্তুর সাথে, কিন্তু আসছে এই ঘটনাটা হচ্ছে ওর পাস্ট লাইফের কোনো কানেকশন থেকে। রাত্রিবেলা আয়না আর কি খোলা রাখলে সেখান থেকে নাকি অনেক অন্য ডাইমেনশনের বিংসরা চলে আসতে পারে, এটা কি ঠিক? সে যে বাড়িতে বেডরুমের মানে বেডের উল্টো দিকে আয়না, সে বাড়িতে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিনও ভালো থাকবে না। কিন্তু হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়, বাড়ি থেকে খুঁজে পাওয়া যায় না, প্রচুর কিছু করেও খুঁজে পাওয়া যায় না। মানে বেশ কিছু মাস পরে আর কি জানা যায় দেখছে, তখন সে তো নিজের পূর্বজন্মের অনেক খারাপ ঘটনাও দেখতে পাচ্ছে, তাহলে তাদের তো তার বেশি ট্রমা হয়ে যাবে। তাহলে ট্রমা হিল কিভাবে হচ্ছে? না অ্যাকচুয়ালি যারা যারা আপনাদের সাথে পডকাস্ট করতে চান তারা কিন্তু নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা হিন্দি বা বাংলা যে কোনো ভাষায় আমাদের সাথে পডকাস্ট করতে পারেন এবং নিজের তন্ত্র বা বিভিন্ন অকাল্ট ফিল্ডের এক্সপার্টিস পুরো দেশের কাছে তুলে ধরতে পারেন। নমস্কার সবাইকে, স্বাগত দা লোকান্তর রেডিওর নতুন এপিসোডে। আজকে আমাদের সাথে নাম পত্রলেখা ঘোষ। আজকে আমরা বাস্তু এবং পিএলআর নিয়ে বেশ অলৌকিক কিছু আলোচনা করব এবং আপনাদের মনে যা ভুল ধারণা আছে বাস্তু এবং পিএলআর নিয়ে, সেটা আজকে ম্যাম আমাদের স্পষ্ট করে বলবেন। ম্যাম কেমন আছো? খুব ভালো। আমাদের এপিসোডে আজকে তোমাকে স্বাগত। আমাদের ফার্স্ট এপিসোড তোমার সাথে। আচ্ছা, আমরা পিএলআর নিয়ে অনেক এপিসোড করেছি, কিন্তু তুমি পিএলআর এর সাথে বাস্তুটাকে মিক্স করো, এটা খুব একটা ইউনিক টেক তোমার। ও তুমি একটু যদি আমাদের কোনো ঘটনা এক্সপ্লেন করো যে এই দুটো একসাথে কিভাবে কাজে লাগে। দুটো দেখো, বাস্তু এমন একটা জিনিস না যেটা আমাদের পুরো জীবনের সাথে জড়িয়ে থাকে, কারণ যে বাড়িতে আমরা বাস করছি সেই বাড়ির পুরো এনার্জিটা 24 ঘন্টা আমাদের সাথে থাকছে। এমনকি বাস্তু যদি ভুল থাকে, তোমার অ্যাস্ট্রোলজিক্যাল ছকও যদি খুব ভালো থাকে, সেক্ষেত্রে বাস্তুর এফেক্টে মানে গ্রহরাও খারাপ হতে থাকে। এবং বাস্তুর সাথে পিএলআরটা কিভাবে তোমাকে বলি। আমরা মানে একটা মানে ঘটনার বাস্তুর কাজের জন্য একটি বাড়িতে যাওয়া হয়। সেই বাড়িতে যাওয়া হয় হচ্ছে যে বাচ্চাটি পড়াশুনো একদম করে না, অসম্ভব পরিমাণে অ্যাডিক্টেড মোবাইলে, এবং মা বাবার সাথেও খুব অত্যাচার, অকথ্য ভাষায় কথা এগুলো বলার জন্য। তার বাবা মা ডাকেন যে কোনো উপায় দেখছি না, তা একবার একটু বাস্তুটার যদি দেখে যান কিছু ব্যাপার, কারণ কোনো জায়গা থেকে ওনাদের মনে হচ্ছে বাস্তুর কিছু এফেক্ট। বাস্তু দেখতে গিয়ে দেখা যায় বাস্তু সাংঘাতিকভাবে খারাপ। আচ্ছা, মানে অনেক বছরের পুরনো, প্রথম কথা বাড়ি, প্রচুর লোকের মৃত্যু ঘটেছে সেখানে। দ্বিতীয় কথা, বাস্তু তার মধ্যে দিয়ে এমন একটা মানে ড্রেনেজ সিস্টেম পুরো বাস্তুটাকে কেটে বেরিয়ে গেছে। গোটা বাড়িটার মিডল দিয়ে এমন একটা অদ্ভুত ড্রেনেজ সিস্টেম গেছে, বাস্তুটাকে খুব বাজেভাবে ডিভাইডেড করে দিয়েছে। আচ্ছা, এবং প্রচুর ঘর যেগুলো আনইউজড, সম্পূর্ণ উল্টো দিকে বাথরুম, কিচেন পজিশন খারাপ, ঠাকুরের জায়গাটা মানে ঠাকুর যেটা আমরা জানি যে অলওয়েজ নর্থ বা ইস্ট ফেসে করতে হয়, ওনারা এত বছর কত মানে বহু পুরোনো বছরের বাড়ি, কিন্তু অদ্ভুতভাবে সম্পূর্ণ উল্টো দিকে ওনারা পুজো করেন। আচ্ছা, এবং প্রতিষ্ঠিত মন্দির করা সেদিকে উল্টো দিকে, আচ্ছা। কোন ডাইরেকশনে রাখা মন্দিরটা? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে। একটা দক্ষিণ একটা পশ্চিম, মানে ঠাকুর ঘরের ভেতর দুটো দিকে ঠাকুর বসানো, একটা দক্ষিণ দিক করে একটা পশ্চিম দিক করে। এবং আমি বলাতে বলেন যে আমার তো মানে বহু পুরনো থেকে এইভাবেই পুরো বেদি করে প্রতিষ্ঠা করা। এবং তারপরে যখন দেখা যায় আরো প্রচুর কিছু অনেক এমন মানে স্পিরিটেরও ওখানে রয়েছে ব্যাপার, সমস্ত কিছু এফেক্ট গিয়ে পড়েছে হচ্ছে ছেলেটির মধ্যে। আচ্ছা, এবার যখন ওনারা প্রশ্ন করেন কিভাবে পিএলআর রিলেটেড, এবার তুমি দেখো যে আমরাও তো বাড়িতে রয়েছি। ওনার বাচ্চাটির বাবা বলে আমরা বড় হয়েছি ভাই বোনরা, বাবা মা এতদিন ছিল, কারোর এফেক্ট পড়লো না, আমার ছেলের কেন পড়ছে? খুব স্বাভাবিক প্রশ্ন, এক্স্যাক্টলি। কেন আমার বাচ্চাটার হচ্ছে? একটা বাড়িতে সবাই আছে, সবাইকে ছেড়ে ওর কেন হচ্ছে? বাচ্চা ছেলে। সবকিছু দেখে পড়ে যেভাবে আদার্স পদ্ধতিতে দেখা হয় দেখে আমি বললাম যে আপনার ছেলের এটা সম্পূর্ণ যোগটা বাস্তুর সাথে, কিন্তু আসছে এই ঘটনাটা হচ্ছে ওর পাস্ট লাইফের কোনো কানেকশন থেকে। আচ্ছা,
তখন পাস্ট লাইফ করে দেখা যায় ওই বাড়ির দাদুর সাথে ওর এমন একটা সম্পর্ক পাস্ট লাইফ থেকে জড়িয়ে রয়েছে, যেহেতু ওই বাড়িতেও ছোট থেকে আছে এবং ভুল বাস্তুর জন্য ওর পাস্ট লাইফের অনেক খারাপ কর্ম বাচ্চাটির ছিল। যাই হোক, ওর লাইফের কি সেটা তো আলোচনা বিষয় নয়। সেটার এফেক্টের জন্য ওর জন্মটা এই বাস্তুতে হয়। এই বাস্তুতে এইখানে কেন জন্ম হয়? যেহেতু দাদুর সাথেই খুব খারাপ পাস্ট লাইফের ঘটনা ছিল, সেই ঘটনার রেশে ওর জন্ম এই বাড়িতেই হয়, এই ফ্যামিলি, এই পরিবারেই হয়। এবং যেহেতু ভুল বাস্তুতে থাকার জন্য পাস্ট লাইফের নেগেটিভিটি গুলো ওর ক্ষেত্রে অসম্ভব বাজেভাবে ট্রিগার করেছে। আচ্ছা, বাস্তুর জন্য পূর্বজন্মের যে পূর্বজন্মের এফেক্টটা তো রয়েছেই, কিন্তু সেই এফেক্টটা বেশি করে ট্রিগার করেছে ভুল বাস্তুতে থাকার জন্য। ভুল বাস্তুর এফেক্টটা ওর ক্ষেত্রে অসম্ভব বাজেভাবে আরো ট্রিগার করে দিয়েছে। ভুল বাস্তুতে থাকার জন্য ছেলেটির পাস্ট লাইফের যা ব্যাড কার্মা, সে কার্মাগুলো আরো ইনক্রিজ হয়েছে, আরো বেড়েছে। এবং ছোট থেকে ওই বাস্তুতে আছে, ফুল বাস্তুর এফেক্ট, বাস্তুর নেগেটিভ এনার্জি ওর মধ্যে পড়েছে। এবং পাস্টের যা যা ওর ব্যাড হ্যাবিটস ছিল, সেই হ্যাবিটস গুলো আরো বাড়তে শুরু করেছে। আচ্ছা, মানে পাস্ট লাইফের হ্যাবিটটা পর্যন্ত ট্রিগার করে দিচ্ছে হ্যাবিটটা। এবং বাবা মা প্রথমে ভাবছে বাচ্চা ছেলে হচ্ছে এই কারণে করছে, যখন একদম কন্ট্রোলের বাইরে। এবং এমন না যে ওনারা ফার্স্টেই আমার কাছে এসেছেন, প্রচুর অনেক আরো মডালিটি ইউজ করেছেন। মডালিটির নাম বলা উচিত না বলে বলছি না, প্রচুর কিছু মডালিটি এবং সমস্ত রকমের ধর্মের মডালিটি ইউজ করেছেন, কিন্তু বুঝতেই পারছেন না কেন ছেলের এরকমটা হচ্ছে। পুরো পাস্টের যে ব্যাড নেচার, খারাপ স্বভাব, সমস্তগুলো ট্রিগার, যত বয়স বাড়ছে ট্রিগার করছে। ওকে। এবং খারাপ বাস্তুর যে এফেক্টটা ওর মধ্যে এতভাবে পড়েছে, লাস্টে মানে ওনারা বাধ্য হলেন ওই বাড়ি থেকে ওকে বার করে নিয়ে যেতে। আচ্ছা, আপনারা কি মানে ওই ছেলেটার পিএলআর করেছিলেন? সেটা একটু বলুন যে কি হয়েছিল ছেলেটার সাথে। পিএলআর করে দেখা যাচ্ছে যে ও অসম্ভব অত্যাচারী এবং দাম্ভিক টাইপের একটা ছেলে ছিল। মানে যে লাইফে ছেলে ছিল, উনি সে সময় কোনো বড় ইন্ডাস্ট্রির এরকম মালিক ছিলেন, কিন্তু মানে কর্মচারী যারা ছিলেন তাদেরকে ঠিকমতো মাইনে দেওয়া না, অত্যাচার করা, বেশি খাটানো, 19 থেকে 20 হলে তাদেরকে মেরে ফেলা, বন্দি করে রাখা, এইগুলো করতেন। আচ্ছা, মানে এটা মনে হয় ব্রিটিশ সময়ের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্দি করতেন, মানে মার ধর অত্যাচার এই টাইপের গুলো করতেন। এবং ওই সময় একজন কর্মচারী যিনি ছিলেন হচ্ছে ওর দাদু। আচ্ছা, এভাবে লিঙ্কটা হয়েছে দুজন। হ্যাঁ 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 হ্যাঁ। এবং তিনি ওনার খুব ক্লোজ ছিলেন, কিন্তু সামান্য অপরাধের জন্য তার উপর প্রচুর অত্যাচার করে এক জায়গায় আটকে রেখে তাকে মেরে ফেলা হয়। মানে ও মেরে ফেলে আর কি, মানে আদেশ দেয় বন্ধ করে রাখার এইভাবে। আচ্ছা। এবং ওই নেচারটা ওর মধ্যে রয়ে গেছে, প্রচন্ড অত্যাচার করা, চিৎকার করা, মারধর করা, কথা না শোনা, অবাধ্যতা। আচ্ছা, পূর্ব জন্মের আমাদের যে হ্যাবিটস ছিল সেটা তো আমরা এই জন্মেও ক্যারি করি, তো মানে একটা জন্ম থেকে আরেকটা জন্ম কি হ্যাবিটস চেঞ্জ হয় নাকি ক্যারি করে? আর এটাকে কোনোভাবে কিওর করা যায় এটাকে? হ্যাবিট অলওয়েজ মানুষ ক্যারি করে, পূর্বজন্মের সমস্ত কিছু হ্যাবিটই মানুষ ক্যারি করে। সব হ্যাবিট, ব্যাড হ্যাবিট বলো, গুড হ্যাবিটস বলো, সবটাই আমরা ক্যারি করি। যদি গুড হ্যাবিটসটা নিয়ে তো মানুষের কোনো চিন্তা ভাবনা থাকে না, ন্যাচারালি ব্যাড হ্যাবিটস গুলি আমাদের ট্রিগার করে, প্রবলেম দেয় লাইফে। ব্যাড হ্যাবিটসে যদি সোর্সটা খুঁজে পাওয়া যায়, যে কোন সোর্সের জন্য আমার মধ্যে এই ব্যাড হ্যাবিটসটা তৈরি হলো, বা আমার সাথে কেউ খুব ব্যাড হ্যাবিটস এর নেচার করছে, খারাপ ব্যবহার করছে, আমি কি তার সাথে কিছু করেছিলাম? ব্যাপারটা হচ্ছে যে মানুষ হয়তো ভাবে যে আমার সাথে কেন হচ্ছে, ও এটা করছে, আমি দেখবো ও আমার সাথে কি করেছিল। আসল দেখতে চাওয়া উচিত আমি তার সাথে কি করেছিলাম। আমি দেখতে আসলাম ম্যাম, দেখুন ও আমার সাথে কেন অন্যায় করছে, ও আমার সাথে আর কি কি করেছিল। ও আমার সাথে কি কি করেছিল সেটা দেখলে তো আর প্রবলেম বেরোচ্ছে না। আমি বারবার তাহলে একই জিনিস দিচ্ছি, হ্যাঁ ও আমার সাথে করেছিল, আমি কষ্ট পেয়েছিলাম, আচ্ছা তাই। তাহলে তো আর প্রবলেমটা বের করতে হবে যে আমি কোন জন্মে তার সাথে কি করেছিলাম। মানে ডেফিনেটলি আগের জন্মে কিছু একটা তো খারাপ তার সাথে আমি করেছিলাম, 100%। একদম। এবং সব থেকে মজার ব্যাপার হলো সোল কিছুতেই সেইখানে যেতে চায় না। আচ্ছা। মানে আমি এরকমও কিছু পিএলআর পেয়েছি যেখানে সোল যেতে চাইছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিছুতেই দেখতে চাইছে না যে নিজে কার সাথে কি করেছিল। প্রচুর বার বলার পরে, অনেক রিকোয়েস্টের পরে দেখতে পেয়েছে। মানে সোলও কিন্তু ভয় পায়, যে সবসময় অ্যাকসেপ্ট করতে চায় না নিজের অন্যায়টা। এটা তো মানুষের মানে নেচার, একদম বেসিক নেচার, সোলেরও নেচার, দেখতে চায় না নিজের অন্যায়টা, সবসময় অন্যকে দোষ দিয়ে নিজে ক্লিন থাকবো এটা চায়।
আচ্ছা, যখন অনেক অনেক রকম প্রশ্ন আসে যখন পিএলআর করা হয়, তো পিএলআরটা কিভাবে করা হয়, প্রসেসটা কি? কোনোভাবে হিপনোটাইজ করা হয়, কোনো ইনজেকশন দেওয়া হয়, কিছু খাওয়ানো হয়, প্রসেসটা হয় কিভাবে? হ্যাঁ, এটা খুব মানে ভালো প্রশ্ন, এবং আমার কাছেও মানুষ আসে, অনেকে জল দিলে জল পর্যন্ত খেতে চায় না, বলেন যে কিছু নেই তো জলে। এটা নাথিং, কোনো ইঞ্জেকশন, ওষুধ, অজ্ঞান করা, মেশিনে ঢোকানো কিছু না। সবটাই আমি কিছুই করি না, আমি জাস্ট প্রসেসের মাধ্যমে নিয়ে যাই। সবটাই আমাদের সাবকনসিয়াসে জমা থাকে। শরীরের যদি আমরা ভাগ বলি, শরীরে 5টা টোটাল মেন্টাল স্টেজ রয়েছে। একদম প্রথম স্টেজ যেটা, সেটা হচ্ছে অন্নময় কোষ। হুম। তারপরে হচ্ছে প্রাণময় কোষ, মনোময় কোষ, তারপরে প্রাণময় কোষ, তারপরে হচ্ছে বিজ্ঞানময় কোষ, তারপরে আনন্দময় কোষ। প্রত্যেকটা যে কোষগুলোর ভাগ রয়েছে, এইগুলোর মধ্যে কনসাস মাইন্ড একদম থাকে। ধীরে 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 আলফা লেভেল থেকে থিটা লেভেলে মাইন্ডটা যায়। যখন আমরা টিভি দেখি, দেখবে খুব মন দিয়ে টিভি দেখছি, মুভি দেখছি, তখন মনটা কিন্তু অন্যদিকে থাকে না, সম্পূর্ণ ওইখানে। তখন আমাদের ব্রেনটা চলে যায় হচ্ছে আলফাতে আলফা স্টেটে থাকে ব্রেন। মানে ব্রেনটা তখন প্রসেস করছে অনলি ওই মুভি, ওই সিচুয়েশন, ওই ঝামেলা, ওই আনন্দ, ওইটাকে। ব্রেন তখন ওইটার মধ্যে ঢুকে যাচ্ছে, মানে কনসাসনেস কিন্তু সম্পূর্ণ ব্রেন নেই। মানে ব্রেনটা কি সেই স্থিতিতে না থেকেও সেটাকে উপভোগ করার বা? হ্যাঁ, মানে ব্রেন তখন না কনসাসে না সাবকনসাসে, একটা মিডিলে রয়েছে। আচ্ছা। সাবকনসাসে নেই, আবার ফুল কনসাসেও নেই। যদি প্রচন্ড মন দিয়ে আমরা একটা মুভি বা একটা থিয়েটার হলে গিয়ে বা বাড়িতে টিভি দেখি, হঠাৎ করে কেউ কিছু বললে দেখবে আমরা শুনতে পাই না, মাথায় ঢুকে না। বা শক হয়ে যায় হঠাৎ করে। হ্যাঁ, মানে কে কি বলছে, একটা সাউন্ড, কিন্তু ব্রেন কাজ করে না। আমরা বলি না, আমরা ঠিক বুঝতে পারছি না কে কি বলছে। আলফা লেভেলে রয়েছে ব্রেনটা, স্টেট অফ মাইন্ড রয়েছে আলফা লেভেল, আলফা স্টেটে। তো এই মধ্যে পাস্ট লাইফের মেমোরিজ গুলো কোন সেটে থাকে? পাস্ট লাইফ মেমোরিগুলো থিটা লেভেলে থাকে। সেটা এবারে যখন আলফা লেভেল থেকে এবার তাকে আরো ডিপ আরো ডিপ আরো ডিপ করতে 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 তাকে একদম ডিপেস্ট ট্রান্সে নিয়ে যাওয়া হয়। তাহলে এটা কোনো মেডিটেশন প্রসেস বলতে পারো? মেডিটেশনেরই প্রসেস এটা। আচ্ছা মানে মেডিটেশন প্রসেসই, যেটা হচ্ছে হিপনোসিসের মাধ্যমে মেডিটেশনে নিয়ে যাওয়া। আচ্ছা। যারা পিএলআর করার নর্মালি সবাই হিপনোসিস প্রসেসের মাধ্যমে নিয়ে যান, যেটা হচ্ছে মেডিটেশনের মাধ্যমে হিপনোসিসটা করা হয়। এবং থিটা লেভেলে যখন চলে যায় সে, থিটা লেভেলে চলে গিয়ে তখন ব্রেনের আর কনসাসনেসটা পুরোপুরি ঘুমিয়ে পড়ে। আচ্ছা। পুরোপুরি ঘুমিয়ে, মানে তখন কনসাস লেভেল থেকে বেরিয়ে যায় সোল, কনসাস লেভেল থেকে বেরিয়ে গিয়ে সোল চলে যায় হচ্ছে একদম থিটা লেভেলে। যে আমাদের থার্ড আইতে ইচ অ্যান্ড এভরি মেমোরি জমা রয়েছে। এবার গোটা পাস্ট লাইফের কি সব ঘটনা জমা রয়েছে? না। কোন ঘটনাগুলো? যে ঘটনাগুলো মনে রাখার মতো, হতে পারে ভালো, হতে পারে খারাপ। তোমার প্রেজেন্ট লাইফের ছোটবেলা থেকে এই বয়সের সব ঘটনা তো মনে নেই। প্রতিটা বছরের ঘটনা কি মনে আছে? 1 না। বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 নেই। অবশ্যই। কোনগুলো মনে আছে? খুব আনন্দের ঘটনা, বা তুমি কষ্ট পেয়েছো, বা তুমি কাউকে দুঃখ দিয়েছো, সেই ঘটনা। হুম। তার মানে কি, মেমোরি সেটাই রাখছে। ডিএনএ বলো, ডিএনএ এর ভেতরে, সোলের ভেতরে সেই মেমোরিটাই স্টোর থাকছে, যেটা রাখার মতো। মানে আত্মারও নিজস্ব একটা মেমোরি থাকে। একদম। এটা ধরো যেমন হার্ড ডিস্কের মেমোরি আছে, সেম আমাদের আত্মাটাকে বা সোলটাকে ধরো হার্ড ডিস্ক একটা। হার্ড ডিস্কের যদিও লিমিট থাকে, সোলের কোনো লিমিটেশন নেই। সোল আনলিমিটেড, যত জন্ম সে জন্মেছে, ইভেন যদি গাছ হয়ে জন্মায়, পশু হয়ে জন্মায়, সেই সময় মেমোরিটাও তার মধ্যে থাকে। অনেকজনের প্রশ্ন করে যে পিএলআর করার সময় তো হিপনোসিস করা হয়, তো এটা হতে পারে যে আমরা সাবকনসিয়াস মাইন্ডে যেগুলো চিন্তা ভাবনা করেছি সেইগুলোই দেখতে পাচ্ছি, হয়তো পূর্বজন্ম দেখতে পাচ্ছি না। তোমার এটা নিয়ে কি মন্তব্য আছে? হ্যাঁ, এই ধারণাটা মানুষের মধ্যে হয়, খুব স্বাভাবিক হওয়াটা। না, এটা হয় না, কারণ 3টে স্টেজে অ্যাকচুয়ালি যখন ব্রেনটা থিটা লেভেলে চলে যায়, 3টে স্টেজ ভাগ হয়। যারা মানে দেখছি, যারা আমাদের প্রত্যেকেরই পঞ্চ ইন্দ্রিয়, তো পঞ্চ ইন্দ্রিয় সবার কিন্তু সবটা অ্যাক্টিভ নয়। কেউ থাকে ক্লিয়ার অরিয়েন্ট, যারা পাস্ট লাইফ দেখেন, হুম। সেই সব পেশেন্ট বলো, ক্লায়েন্ট বলো, যাই বলো, এক একজনের এক এক রকমের থাকে। সবার কিন্তু দেখার, শোনার, বলার, বোঝার ক্যাপাসিটি এক নয়। ক্লিয়ার অডিয়েন্স থাকে, হুম। তারা খুব ভালো শুনতে পায়। আচ্ছা। শুনতে পাবে, তারা পাস্ট লাইফে গেলে হয়তো ভীষণ পরিষ্কার ক্লিয়ার না, কিন্তু এত ছোট ছোট কথা, এক্সপ্রেশন, সাউন্ড
তারা বলবে যেটা আনবিলিভেবল। কোথায় দূরে একটা পাখি ডাকছে সেটাও সে বলতে পারবে যে না না দাঁড়ান, ওখানে একটা পাখি ডাকছে, বা কেউ একটা আমাকে ডাকছে, দাঁড়ান ওখানে কোনো একটা আওয়াজ হচ্ছে। অসম্ভব ভালো অডিয়েন্ট তারা শুনতে পায়। কেউ তোকে ক্লিয়ার ভয়েন্স হচ্ছে দেখতে পায় খুব ভালো, অতটা কথা বুঝতে পারে না। তখন তাদের বলা হয় যে আমি বুঝতে পারছি না কি কথা বলে, যে আমি আমি বুঝতে পারছি না কি কথা বলছে, আমার সাথে কেউ কথা বলছে না, আমি কথা বলছি না। তখন বলা হয় তুমি তাহলে চারপাশটা দেখে বোঝো সিচুয়েশন কি, কি ফিল মনে হচ্ছে, কি সিচুয়েশন কি। মানে এটাকে সিনেমার মতন দেখতে পায় নাকি এটা স্বপ্নের মতন দেখতে পায়? স্বপ্ন আর জাগার মিডিল স্টেজ। আচ্ছা। আবার কেউ থাকে, আরেকটা পার্ট আছে বলি, ক্লিয়ার কগনিজেন্স। যেটা ক্লিয়ার কগনিজেন্স যারা, তারা অনুভব করে বুঝতে পারে। মানে আমি চোখ বন্ধ করে আছি কিন্তু আমি বুঝতে পারছি আমার সামনে কোনো লোক রয়েছে। অনেক সময় হয় না আমরা কারোর দিকে তাকাচ্ছি না কিন্তু বুঝতে পারছি আমাকে কেউ একটা দেখছে সাইড থেকে, প্রেজেন্সটা ফিল করতে পারছি। এক্স্যাক্টলি। অনেকে পুরোই ফিল করতে 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 পুরো ঘটনাটা দেখে। তো তুমি যে প্রশ্নটা করলে, যেটা আমার একটুও ভাবনার নয়, কারণ যখন মানুষ উঠে আসছে ট্রান্স পিরিয়ড থেকে, তখন তুমি যদি আবার তাকে সেটা ভাবতে বলো বা সে যদি নিজে বাড়ি গিয়ে ভাবে, কখনোই সে সেটা আর ভাবতে পারবে না। যদি তাই হতো তাহলে আমরা যারা প্রত্যেককে ভালোবাসি সেই মানুষগুলোকে সব জন্মে দেখতাম। এমনও আসে একটাও চেনা মানুষ নেই, এবং হাজারবার বলার সত্ত্বেও মানে কোনো চেনা মানুষ আমার ও জন্মে নেই, তাহলে কেন থাকবে না? যদি আমি ভাবতামই, কল্পনা করতাম বা স্বপ্ন দেখতাম বা মনের ভুল থাকতো, তাহলে তো আমি বেছে বেছে আমার ভালো লাগার মানুষগুলোকে নিয়ে যেতাম প্রতিটা জন্মে। সেটা তাহলে কেন মানুষ নিয়ে যেতে পারে না? আমি যদি ভাবতাম যে আমি কারোর সাথে কিছু খারাপ করিনি, আমার সাথে সব ভালো, তাহলে কেন সে দুর্ঘটনা, খারাপ ঘটনাগুলো দেখতে পাচ্ছে? সে তো তৈরি করছে। আমি তো তৈরি করলে অলওয়েজ খুব সুন্দর গোলাপ বেছানো রাস্তা তৈরি করব। অবশ্যই। আমি কেন ইট কাঠ বেছানো রাস্তা ভাববো? অবশ্যই সেটা ঠিক। মানে মানুষরা তো নিজের মতন গল্প বানালে সেখানে সবসময় একটা হ্যাপি এন্ডিং হবে। অবশ্যই। আমরা সবসময় সুখ খুঁজতে গিয়েই তো এত কিছু খোঁজা। মানে মানুষের সাইকোলজি থেকে একটা ডিপার লেভেলে অপারেট করছি পিএলআর করার সময়। তো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করা যায় কি পিএলআর দিয়ে? এখন কিন্তু সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টরা পিএলআর এর সাজেশন দিচ্ছেন। আমার কাছে এরকম অনেক পেশেন্ট এসছেন, এরকমও পেশেন্ট আছেন যাদের একবার পিএলআর করানো সাজেস্ট নয়, তাদের পিএলআর করানোর পরে ডক্টর বলছেন যে আরো করাও আরো করাও, আমি যখন বলবো যে আর প্রয়োজন নেই তখন তুমি স্টপ করবে। এবং আফটার পিএলআর তারা অনেক মাচ বেটার, তাদের ওষুধের যে কোয়ান্টিটি বা ডোজ কমিয়ে দেওয়া হয়েছে। এরকম আছেন যারা 10 বছরের পেশেন্ট, 8 বছর, 12 বছর, 15 বছর তাদের সাইকিয়াট্রিস্ট ট্রিটমেন্ট চলছে, কাউন্সিলিং চলছে, কিন্তু কাউন্সিলিংয়েও তাদের পসিবল হচ্ছে না, কারণ অ্যাকচুয়াল রুট কজটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কাউন্সিলিং এ ডক্টর বোঝাচ্ছেন, একদিন বা দুদিন বোঝানোর রেস্টটা থাকছে, আবার সে ব্যাক করে যাচ্ছে সেম স্টেজে। যখন দেখছেন কোনো উপায় নেই, তখন ডক্টররাও সাজেস্ট করছেন যে একমাত্র পিএলআরই আপনার সমাধান করতে পারবে, কারণ রুটটা তো ডক্টরের পক্ষে বলা সম্ভব না যে আমি কোন জন্মে কি করেছি। আমার প্রেজেন্টটাকে ডক্টর ঠিক করতে পারবেন বুঝিয়ে, কিন্তু পাস্ট লাইফের কি সেটা তো কোনো সাধারণ মানুষের পক্ষে, আমার পক্ষেও এখন জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না যে তোমার পাস্ট লাইফের কি, সম্ভব না। সেটা একমাত্র জানো তুমি আর তোমার সোল। সেই কারণটা যদি একান্ত খুঁজে পাওয়া যায় যে সোর্সটা কি, এই সমস্যার কোথায় উৎস খুঁজে পাওয়া গেলেই এবার ধীরে 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 খুব ইজি হয়ে যায় ডক্টরের ট্রিটমেন্ট করা। তুমি কিছুক্ষণ আগে যে গল্পটা বললে সেখানে আমরা ঘটনাটা বললে সেখানে আমরা জানলাম যে তার পেরেন্টসরা তার বাচ্চাটাকে বাড়ি থেকে নিয়ে চলে গেছিল, কিন্তু সবসময় তারা সম্ভব নয়। তাহলে তারা কি করতে পারে সেই সময়? অ্যাকচুয়ালি ওনারা নিয়ে চলে গেছিল কারণ মানে বাচ্চাটির খুব ইমিডিয়েটলি একটা এক্সামের জন্য প্রয়োজন ছিল বাড়ি থেকে সরানো, কারণ তখনই তাদের বাস্তু ট্রিটমেন্ট করার মতো সময় হাতে ছিল না। তারপরে তারা তখন বাস্তুর ট্রিটমেন্ট করা প্রয়োজন। যে ধরো জায়গাগুলো সব থেকে বড় ওনাদের বলেছেন যে বাড়ির মধ্যে দিয়ে যে ড্রেনেজ সিস্টেম, সেটা ট্রিটমেন্ট করতে হবে। ঘর ভাঙাচোরা তো এখন আর সম্ভব না, এখন বাস্তুর প্রচুর ট্রিটমেন্ট বেরিয়ে গেছে যেগুলো ভাঙাচোরা করা ছাড়াও
কালার চেঞ্জ করে করা সম্ভব, কিচেনের পজিশন চেঞ্জ করে করা সম্ভব, বাথরুম যেটা আনইউজড হচ্ছে সেগুলোকে চেঞ্জ করে করা সম্ভব, এন্ট্রান্সে যদি পজিশন ঘোরানো সম্ভব হয় জাস্ট সেই দরজা ব্লক করে পাশে সাইডে এন্ট্রান্স দেওয়া। এছাড়া ভেতরে অনেক প্রচুর ছোটখাটো জিনিস রয়েছে যেগুলো বাস্তু রেমেডি হিসেবে দেওয়া হয়, এবং ঘরেও প্রচুর টোটকা রয়েছে যেগুলো করেও বাস্তুকে 100% ঠিক করে দেওয়া যায়। এবং বাস্তু যদি ঠিক করে দেওয়া যায় দেখা যায় ধীরে 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 এফেক্ট কমতে থাকছে। যদি ঘর চেঞ্জ করে দেওয়া যায়, কারণ বাস্তুর জন্য ধরো কোনো বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে না, এরকম আমার কাছে ক্লায়েন্ট আছে, মেয়েটি শুয়ে সম্পূর্ণ এমন দিকের ঘরে যে ঘরটি ওর ছোটবেলার জন্য ভালো ছিল যখন এডুকেশন পিরিয়ড, কিন্তু এখন যখন ওর চাকরি বিয়ের বয়স এখন ওই ঘরটা ওর জন্য অ্যান্টি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা খুব স্পেসিফিক কোশ্চেন করতে চাই। আফটার ম্যারেজ অনেকজনের বাস্তুর জন্য কি স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সমস্যা ক্রিয়েট হতে পারে, একদম বা প্রেগন্যান্সিতে প্রবলেম একদম হতে পারে 100%। কারণটা কি এবং সলিউশনটা? কারণটা হচ্ছে আমরা প্রতিটা জায়গার বাস্তুদেব যিনি বাস্তুদেবের যে পজিশনে থাকেন বাড়িতে, তার প্রত্যেকটা পজিশনের তো এনার্জি সমান নয়। হুম। কোনো জায়গাকার ঘর থাকছে বাচ্চার পড়াশোনার জন্য এই দিকটা খুব ভালো, কোনো জায়গাকার রুমটা আফটার পড়াশোনার পরে যদি তুমি সেই এনার্জিটা নাও, সেটা যখন তো রিলেশনশিপের জন্য সেটা অ্যান্টি হয়ে যাচ্ছে। যদি পজিশন থাকে সেখানে বলা হয় ঘরের পজিশনটা চেঞ্জ করে তাকে অন্য ঘর দিতে, তা না হলে বেডের পজিশন চেঞ্জ করতে, না হলে ঘরের কিছু কালার পরিবর্তন করতে, না হলে অনেক কিছু রিমেডি, একটা ছবি লাগানো হতে পারে, কিছু গাছ রাখা যেতে পারে, আরো বাস্তব বিভিন্ন মানে মেটেরিয়ালস রয়েছে সেইগুলো দেওয়া যেতে পারে, কার্টেন চেঞ্জ করা যেতে পারে, কিছু ফার্নিচারের কালার চেঞ্জ করে দেওয়া যেতে পারে, ফার্নিচারের কভার চেঞ্জ করা যেতে পারে। এইগুলো ছোটখাটো গুলো করেও মানে প্রচুর সমস্যা, মানে বাচ্চা হওয়া, রিলেশনশিপ, স্বামী স্ত্রী সম্পর্ক, দেখা গেছে যে শাশুড়ির সাথে বৌমার সম্পর্ক প্রচন্ড খারাপ, অসম্ভব খারাপ, মানে পিএলআর এ জানতে পেরেছে প্রচন্ড খারাপ। কারণটা কি? একটা তো পিএলআর করে, আরেকটা তখন তাকে বলা হলো যে আপনারা মানে উল্টো ঘরে শুচ্ছিল, যে ঘরে শ্বশুর শাশুড়ির শোয়ার দরকার সে ঘরে ছেলে বৌমা শুচ্ছে, এবং ছেলে বৌমার ঘরে শ্বশুর শাশুড়ি শুচ্ছে। ঘর দুটো তাদের বলা হলো ইন্টারচেঞ্জ করে নিতে এবং ভেতরের ডেকোরেশন কিছু চেঞ্জ করে দিতে। সিঁড়ির পজিশন দেখে বোঝা যায়, জলের ট্যাঙ্কের পজিশন, হয়তো বাড়ির সেফটিক ট্যাঙ্ক এমন জায়গায় রয়েছে এত বাজে এনার্জি সেখান থেকে বাস্তুতে ঢুকছে যে টাকা পয়সা থাকছে না বাড়ির, ড্রেনের মতো টাকা পয়সা বেরিয়ে চলে যাচ্ছে, রোগে বেরিয়ে যাচ্ছে টাকা পয়সা, মানে সবকিছুটাই সম্ভব। তুমি যারা নিউলি ম্যারিড তাদের জন্য একটা বেসিক মানে কতগুলো টিপস দাও যাতে যখন তারা নিজের বেডরুম সিলেক্ট করছে তারা যেন এটা ফলো করতে পারে। বেডরুমের মধ্যে যদি আমরা পাখি রাখতে পারি, লাভ বার্ডের পিকচার রাখতে পারি, ভীষণ ভালো লাভ বার্ডের পিকচার। আচ্ছা, যদি নর্থের দিকে ব্লু কালার করে দেওয়া যায় সেই কালার খুব ভালো। খুব ডিপ বেশি মানে লাল রং ঘরের মধ্যে যদি কম থাকে, যদি দেখা যাচ্ছে ব্লু কালার করতেও না পারি, যে কোনো লাইট কালার, হোয়াইট বা ক্রিম লাইট কালার রাখি। ঘরে যদি একটা রাবার প্ল্যান্ট রাখি, একটা স্নেক প্ল্যান্ট রাখি, কার্টেন গুলোকে যদি একটু লাইট কালারে কার্টেন দিই, তাহলে একদম সম্ভব সবকিছু ঠিক রাখা। আয়না যদি বেডে না রাখি, সব থেকে ভালো হয় যদি বেডরুমে আমরা আয়না না রাখতে পারি। আয়না নিয়ে আমার প্রচুর কোশ্চেন ছিল। অনেকজন বলে যে রাত্রিবেলা আয়না আর কি খোলা রাখলে সেখান থেকে নাকি অনেক অন্য ডাইমেনশনের বিইংসরা চলে আসতে পারে, এটা কি ঠিক? একদম ঠিক। আয়না কি প্রতিবিম্ব, তো আমরা আয়নাতে কেন দেখি? নিজেকে দেখি, নিজের অ্যাক্টিভিটিস দেখছি, সাজছি দেখছি, জামা কাপড় পরছি দেখছি, আয়না ক্যাপচার করছে। বেডরুমের মধ্যে যদি আয়না রাখা হয়, বিশেষ করে যদি বেডের সামনে, একটা স্বামী স্ত্রীর বেডের সামনে যদি আয়না রাখা হয়, সেই বেডের যাবতীয় সবকিছু আয়না ক্যাচ করছে এবং আয়না সেটাকে নেগেটিভ রিফ্লেক্ট দিয়ে দিচ্ছে স্বামী স্ত্রী সম্পর্কের উপরে। সেই যে বাড়িতে বেডরুমের মানে বেডের উল্টো দিকে আয়না, সে বাড়িতে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিনও ভালো থাকবে না। যদি কোনোদিনও ঝগড়াও করে, সেই ঝগড়ার এফেক্টটাও আয়না ক্যাপচার করছে। আয়না সেই এফেক্টটা বাড়ির মধ্যে আবার ছড়িয়ে দিচ্ছে। হয় আয়না ঢেকে রাখো, সব থেকে ভালো বেডরুমে আয়না না থাকা, টিভি না থাকা। টিভিতে আজকে আমরা খারাপ মার্ডার দেখছি, খুন দেখছি, ইলেকট্রনিক্স জিনিস অসম্ভব নেগেটিভ এনার্জি বের করে। ঘরের বেডরুমে এখন তো হয়ে গেছে ফ্ল্যাটে বেডরুমের মধ্যে টিভি রাখা উচিত। বেডরুমের টিভিটা না অনেক সময় অপশন থাকে না বেডরুম, সেক্ষেত্রে টিভিটা সবকিছু ঢেকে রাখা যদি যায় অ্যাটলিস্ট। আচ্ছা, বা যদি পজিশন সেটা ঘর দেখে, যদি কেউ বেডরুম সাজানো বা করার আগে একটা কোনো বাস্তুবিদকে ডেকে নেন, সেটা আমি বলবো না আমাকে ডাকুন বা তোমাকে ডাকুন, তার যাকে পছন্দ ডেকে নেন, একটু যদি ফার্নিচার গুলোর সেট আপের আগে একটু দেখিয়ে নেন,
সারাটা জীবন একবার বাস্তুবিদকে ডাকবেন, ওর লাইফ তিনি ভালো থাকবেন। আচ্ছা, তো আয়না তাহলে কোথায় রাখা উচিত? বেডরুমে নাই রেখে, বেডরুম যেখানে যেখানে বেড থাকবে তার বেডের ছবি যেন আয়নায় না পড়ে। অন্য যে কোনো জায়গায় রাখলেই হবে? আচ্ছা, ওয়াশরুমের ভেতরে আয়না রাখলে কি কোনো সমস্যা হতে পারে? না, ওয়াশরুমের ভেতরে আয়না রাখা যেতে পারে, বাট ওখানে বাথরুমের পজিশনটা দেখতে হয়। বাথরুমের পজিশন বলতে কি বলতো, প্যানে কোন দিকে মুখ করে বসছে, প্যানের সিটিং পজিশন কোনখানে, এবং বেসিনটা কোনখানে রেখেছে, সেই বেসিনটা চৌকো নাকি বেসিনটা গোল, সেই বুঝে প্যানের সিটিং পজিশন বুঝে, প্যান বলতে কোমোট, সেই বুঝে ডিসাইড হবে আয়না চৌকো হবে না আয়না গোল হবে, ইভেন আয়নার সাইজ কি হবে। আচ্ছা, মানে একটা দেখে বলা যাবে না যে আমি আজকে বলে দিলাম আয়না গোল লাগাও, কারোর বাথরুমের জন্য চৌকো আনা প্রয়োজন, সে গোল লাগিয়ে দিল, তার সেখানে এফেক্টটা উল্টো হয়ে গেল। আচ্ছা, আয়না পজিশনের জন্য কি কোনো রকম ভৌতিক ঘটনা হতে পারে? আয়না পজিশন, দেখো স্পিরিট তো সবসময় ঘুরে বেড়ায়, এখানেও নেগেটিভ স্পিরিটও রয়েছে, গুড স্পিরিটও রয়েছে। যদি আয়নার পজিশন ভুল থাকে, বা দেখা যাচ্ছে সে বাড়িতে প্রচুর কলহ, বিবাদ, ঝগড়া, রোগ সারাক্ষণ চলতে থাকে, আয়না সেগুলো ক্যাপচার করছে, এবং নেগেটিভ জায়গায় নেগেটিভ স্পিরিটের এন্ট্রি সবসময় থাকে বেশি, সে তখন ওই আয়নাকে, আয়নার মাধ্যমে সে আয়নার মধ্যে তখন নিজের এন্টিটিকে লুকিয়ে রাখছে, এবং সেই আয়নায় যত বেশি মুখ দেখা যাচ্ছে না, সেই এফেক্টটা তার বেশি পড়ছে। কার বেশি পড়বে? যার গ্রহর পজিশন খারাপ, যার কর্মা কোনো কিছুতে খারাপ রয়েছে, তার ক্ষেত্রে এফেক্টটা বেশি পড়বে। যার অরা উইক, তার ক্ষেত্রে এফেক্টটা বেশি পড়বে। আমার একটা পার্সোনাল কোয়েশ্চেনও ছিল এখানে। আমার একজন রিলেটিভ আছেন, তো তার বেডরুমের সামনে, মানে বেডরুমটা, সরি বেডের ডান দিকে আয়নাটা। এবার সে ম্যারিড, তো তার হাজবেন্ডের সাথে বহুদিন ধরে কিছু সমস্যা চলছিল, এবং যতদিন সমস্যাটা চলছিল তখন ওদের একটা গোল্ডেন রেট্রিভার ছিল। তো সে প্রতিদিন রাত্রিবেলা 1টা থেকে 4টে পর্যন্ত সে আয়নাটার দিকে তাকে চিল্লাত, এবং পরবর্তীকালে আয়নাটা সরিয়ে দেওয়ার পরে তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো হয়ে ওঠে, এবং রাত্রিবেলা কুকুরটা আর ডিস্টার্ব করে না, সে নর্মাল নিজের মতনই থাকে। এইটার পিছনে তুমি যদি কোনো কারণ এক্সপ্লেন করতে পারো। কারণ একদম হচ্ছে আয়না, ওই যে বললাম, আয়না তো সবসময় যে কোনো নেগেটিভ স্পিরিট, এবং কুকুর যে কোনো নেগেটিভ এন্টিটিকে সবার আগে বুঝতে পারে, স্মেল করতে পারে, দেখতে পারে। ওই আয়নার মধ্যে, তার মানে যেহেতু স্বামী স্ত্রীর ঘরের মধ্যে বেডরুমের সামনে আয়না রয়েছে, আয়নার মধ্যে 100% কোনো নেগেটিভ এন্টিটি ওর মধ্যে ছিল, এবং যতবারই ওই টাইম পিরিয়ডটা আমরা জানি যে 3টে পর্যন্ত ওই টাইম জোনটা খুব খারাপ থাকে, সবাই জানে। কুকুরটা যখনই যাচ্ছে ওই আয়নার মধ্যে কুকুরটা দেখতে পাচ্ছে, এবং যেহেতু ওই স্পিরিটটা আয়নার মধ্যে রয়েছে, হয়তো দেখা যাবে যে স্পিরিটটা হয়তো বেশিরভাগ সময় দেখা যায় কি এগুলো কোনো মেয়ে বা ছেলে স্পিরিটের মধ্যে মেয়েটা বেশি থাকে। সে আচ্ছা। যখন দেখছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক যখন দেখছে, সে তার থেকে প্রচন্ড নেগেটিভিটি বেরোচ্ছে, সেই নেগেটিভ হিংসাবোধটা বেরিয়ে এদের সম্পর্ক খারাপ করছে। আচ্ছা, পিএলআর এ অনেকজনের দাবি হয় যখন সে পিএলআর দেখছে তখন সে তো নিজের পূর্বজন্মের অনেক খারাপ ঘটনাও দেখতে পাচ্ছে। তাহলে তাদের তো তার বেশি ট্রমা হয়ে যাবে, তাহলে ট্রমা হিল কিভাবে হচ্ছে, এটা তুমি একটু এক্সপ্লেন করো। না, অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা তুমি বলেছো, সে সেই মুহূর্তে যখন দেখছে যে বাবা আমি কাউকে মেরে ফেললাম, বা আমি কাউকে রেপ করে দিলাম, আমি কাউকে কারো মারলাম, ক্ষতি করলাম, সেই মুহূর্তটা তো ট্রমাটাইজ হয়, এটা মিথ্যে বলে লাভ নেই, সেই সময়টা নিতে পারে না, মানে অবাক হয়ে যায় প্রচন্ড, আমি এটা করলাম, খানিকক্ষণ চুপ থাকে। এরপরে যখন তাকে আস্তে আস্তে নিয়ে আসে, তার ডেথ টাইমে নিয়ে আসা হয়, নিয়ে এসে তখন জিজ্ঞাসা করা হয় যে এবারে তুমি তোমার গোটা লাইফটা তো দেখলে, তুমি কি কি করেছো, তখন তো সে সোল লেভেলে, তখন তো আর হিউম্যান বডি লেভেলে নেই, তো তোমার মনে কি হচ্ছে, তুমি কি যা যা কাজ করেছো ভালো করেছো? সে কিন্তু কাঁদতে থাকে অদ্ভুত ভাবে, বলে যে না, আমি বুঝতে পারছি আমি ঠিক করিনি। দেখো, যখন ফিজিক্যাল বডিতে আমরা এখন মারা যাচ্ছি, তখন যে চিন্তা ভাবনা নিয়ে হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি তোমাকে কেউ ওই সময় নিয়ে গিয়ে আবার ব্যাকে নিয়ে এসে দেখায়, তখন ফিলিংসটা অন্য হয়, তখন রিয়েলাইজেশনটা হতে শুরু করে। রিয়েলাইজেশনটা আসে। আমি এখন মনে করছি আমি যা করছি সব করছি, মারা যাওয়ার সময় মনে করছি বেশ করেছি, সব করেছি, কিন্তু চলে যাওয়ার পরে আবার যদি ওপর থেকে তুমি যদি নিচের ঘটনা নিজের দেখো, বা তোমার তোমার কীর্তিকলাপ যদি কেউ টিভি স্ক্রিনে চালিয়ে দেয়, তখন কিন্তু ফিলিংস অন্য আসবে। একদম। যে বাবা, সিনেমা দেখে কেন আমাদের ফিলিংসটা আসে, একটা বই পড়ে গল্প পড়ছে জানা আসে, ভিজুয়ালাইজেশন অনেক বেশি আসে, মনে রাখবে। যে নিজে ভিজুয়াল করছে, আমি এগুলো করেছি, ডেথ পিরিয়ডে গিয়ে খুব আফসোস করে, প্রত্যেককে দেখেছি খুব কাঁদে, বলে আমি খুব ভুল করেছি। ইভেন আরেকটা করানো হয়, ওটাকে তো রিক্রিয়েট করানো হয়, শুধু তাকে দেখিয়ে ছেড়ে দেওয়া না,
ধরো যে মানুষটা দেখা গেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে তো তাহলে অ্যাক্সিডেন্ট ট্রমা নিয়ে চলে এলো, বাবারে আমি ওই জীবনে অ্যাক্সিডেন্টে মারা গেছি। তাকে রিক্রিয়েট করানো হয়। পাস্ট লাইফ দেখা মানে শুধুই আমি দেখালাম বেরিয়ে এলাম তা না, এটা সম্পূর্ণ নির্ভর করছে যে যিনি পাস্ট লাইফ থেরাপিস্ট যিনি দেখাচ্ছেন তিনি ওই মুহূর্তে ওই ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করবেন। এবং মনে রেখো, পাস্ট লাইফ মানে থেরাপিটা শুধু শিখে করানোটা সম্ভব না, মানে এটা বুকিশ নলেজের থেকে অনেক ওপরে, মানে নিজস্ব একটা স্পিরিচুয়াল ইনক্লাইনিং থাকতে হবে, সেটা থাকতে হবে। অসম্ভব পরিমাণে তোমার সিচুয়েশন অনুযায়ী কিভাবে তুমি পরিস্থিতি চেঞ্জ করবে এই মাইন্ড খুব স্ট্রং, সাংঘাতিক। কারণ প্রত্যেকের পাস্ট লাইফ আলাদা, প্রত্যেকের সিচুয়েশন আলাদা, ঘটনা আলাদা, এক্সপ্রেশন আলাদা। তুমি কল্পনাই করতে পারছো না ও কোন সিচুয়েশনে কি করছে, কি দেখছে, সেই মুহূর্তে আমি কিভাবে বের করব, ইনস্ট্যান্ট তোমাকে ঠিক করে ফেলতে হবে। সবার ক্ষেত্রে কিন্তু মিলবে না। যদি কেউ পাশে বসে দেখে, সে দেখবে যে কি এর তো রেগুলার প্রতিটা সেশনে আলাদা আলাদা হচ্ছে। আচ্ছা, মানে ওটা তুমি প্ল্যানিং, ওটা কোনো বুকিশ নলেজ থেকে পাস্ট লাইফ রিগ্রেশনটাই একমাত্র করানো সম্ভব নয়। ওটা তোমাকে জাস্ট একটা প্রসেস শেখানো হবে যে এ থেকে বি পড়বে, আবার বি থেকে সি পড়বে। কিন্তু এ থেকে বি, বি থেকে সি যাওয়ার মধ্যে যে কত পাহাড় পর্বত জঙ্গল পেরোতে হবে, সেটা যে করায় সেই জানে। এবার যখন তুমি তাকে রিক্রিয়েট করাচ্ছ যে তুমি আবার চলে যাও, এটাকে তুমি রিক্রিয়েট করো, তোমার লাইফে এগুলো কিছু ঘটেইনি। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি পেশেন্টকে ছেড়ে দিই, ক্লায়েন্টকে ছেড়ে দিই, তুমি মনে করো তুমি কি করে রিক্রিয়েট করাবে, তোমার অ্যাক্সিডেন্টটা হলো না। অদ্ভুত ভাবে সোল বেরিয়ে চলে আসে, না না গাড়িটা আসছে, আমি সাইডে করে চলে গেছি, গাড়িটা আমার, একজন বললেন সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পাস্ট লাইফে, তিনি বললেন না এবারে আমি সাইকেল থেকে নেমে গিয়ে সাইকেলটা ফেলে দিয়ে সাইডে চলে এসেছি, অ্যাক্সিডেন্টটা হলো কিন্তু সাইকেলটার ওপর দিয়ে চলে গেল, আমি সুস্থ আছি, আমার কিছু হয়নি। আচ্ছা, এরকম ভাবে হিল হয় তারা আস্তে আস্তে। এক্স্যাক্টলি। আচ্ছা, অদ্ভুত ভাবে বললো আমি বেঁচে গেছি, আমার কিছু হয়নি বাবা, আমার পাটা ঠিক আছে। ওই যে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যাওয়া, হ্যাঁ বাবা আমার কিছু হয়নি, আমি বেঁচে গেছি, আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি বেঁচে গেছি। তাহলে আই গেস অনেকজন বুঝতে পেরেছে যে সবার ডাউট থাকে যে মানে হিল কিভাবে হচ্ছে, তাহলে এখন সবার জন্য ক্লিয়ার যে এরকম ভাবে হিলিং প্রসেসটা এরকম ভাবে হয়, আশা করি। এবং আরেকটা কথা তারপরে বলি আমি, আহ, অনেক অনেক ছেলেমেয়েরা থাকি ইয়াং জেনারেশন না, যাদের নিজেদের ইচ্ছে খুব, আমি জানবো আমার পাস্ট লাইফ কি, আমি কি করেছিলাম, কি ফ্যামিলি সাপোর্ট পায় না। এটা আমার কাছে খুব আসছে যে ম্যাম টাকাটা বড় কথা না, ফ্যামিলি না সাপোর্ট করছে না, বুঝতেই চাইছে না মা বাবা, ভয় পাচ্ছে। সেই সব মা বাবাদের কাছে আমার অনুরোধ যে ভয় পাবেন না, এটা কোনো এমন প্রসেস না আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়বে, মারা যাবে, হসপিটালে ভর্তি হবে, এরপরে এমন হয়ে যাবে মাথা খারাপ, কিছু হবে না। বরং দেখলে মেয়ের জীবনটা সুস্থ হবে, তার লাইফের ব্লকেজ গুলো কাটবে। এবং তাদেরকে এনকারেজ করুন স্পিরিচুয়ালিটিতে এগোনোর জন্য। আচ্ছা, তুমি যখন স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলছো, আমরা অনেকজন দেখি যারা বড় বড় গুরু হয়, যেরকম ধরুন প্রেমানন্দজি মহারাজ, শ্রীরামকৃষ্ণ দেব ইত্যাদি, এরা আগের জন্মে কি ছিল যাতে তারা এই জন্মে এত বড় সাধক হয়ে জন্মেছে? কারণ স্পিরিচুয়াল সবাই হয় কিন্তু সেই লেভেলটা অ্যাচিভ করতে পারে না। তুমি যদি এটা এক্সপ্লেন করতে পারো কোনো ঘটনা দিয়ে। দেখো ওনাদেরকে এক্সপ্লেন করার ক্ষমতা আমার নেই, ওনারা মানে ওনাদের লেভেল বোঝানোর নেই। তবু যেটুকু আমি পিএলআর করে বুঝেছি কিছু মানুষের, ওনাদের সাথে আমি তুলনা করছি না, ওনারা সম্পূর্ণ মানে অনেক উঁচু স্তরের। সাধারণ মানুষ যেটুকু বুঝেছি, ধরো আমাদের তো একটা ধরো 360 ডিগ্রি সার্কেল, যদি গোটা ধরো আমাদেরকে পাঠিয়েছে প্রত্যেকটা মানুষকে যে এই 360 ডিগ্রি সার্কেল যেদিন তোমার কমপ্লিট হবে সেদিন তুমি মোক্ষ পাবে বা ইহ জীবনের যন্ত্রণা থেকে মুক্তি পাবে, যেটাই বলো না কেন। দেখা যাচ্ছে আমরা 15, 20, 30, 50, 60, 70 ডিগ্রি কমপ্লিট করেছি, ও 70-এর পরে যেই ভগবান দেখছেন বা ইউনিভার্স বা পরমাত্মা যাই বলো যে এবারেও এগোচ্ছে, তোমার সামনে একটা টোপ ফেলার মতো পরীক্ষা ফেলে দিল। যেই সেই পরীক্ষাটাতে আমরা পাশ করলাম না বা টোপে পা দিলাম, আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আচ্ছা, আবার তুমি পেরোতো। তার মানে কি তোমার আগের শিক্ষাগুলো পূরণ এখনো হয়নি, তুমি লেসন পাওনি। লেসন যদি লাইফের পেয়ে যাও, তুমি কোনো টোপ কোনো প্রলোভনে পা দেবে না, তুমি ইজি ওটা সাইড দিয়ে বেরিয়ে যাবে। এই বেরোতে বেরোতে, এবং ওখানে কোনো ফাঁকিবাজির জায়গা নেই। আজকে আমি পডকাস্টে একটা ফাঁকিবাজি করে বেরিয়ে গেলাম, তুমি একটা ফাঁকিবাজি করে বেরিয়ে গেলে, আমাদের সাধারণ চোখ ধরতে পারলো না। কিন্তু ওই লেভেলে, যে লেভেলে লাইফ বিটুইন লাইফ, মারা যাওয়া এবং নতুন জন্ম নেওয়ার ইন দ্য মিন টাইম, ওইখানে অ্যাকচুয়াল ক্লাস, অ্যাকচুয়াল পড়াশুনো, অ্যাকচুয়াল শিক্ষা দান হয় এবং ডিসাইডেড হয়।
ওইখানে দেখবে যে তুমি যে লাইফটা পার করে এলে কতটা অ্যাকচুয়াল নলেজ নিয়ে নিয়ে করেছো, কতটা ফাঁকিবাজি করেছো, মানে অন্যকে বোকা বানিয়েছো। আবার সেখানে এইভাবে নলেজ নিতে 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 যারা 360 ডিগ্রি কমপ্লিট করলেন, তাদের তো জার্নি কমপ্লিট। তাদেরকে এবার তখন ওখান থেকে বলা হয় যে তোমরা সব লেসন পেয়ে গেছো, সমস্ত কিছু যা বাহ্যিক মানসিক শারীরিক সমস্ত আশা নিরাশা সব কমপ্লিট। এবারে মানুষের মধ্যে ধর্ম প্রচার, স্পিরিচুয়ালিটির প্রচার করো। তোমার কাছে কোনো ঘটনা আছে, কোনো প্র্যাকটিক্যাল ঘটনা যদি তুমি দেখেছো যে অনেক জন্ম ধরে সে সাধনা করছে, সেটা আবার তার গৃহস্থ জীবনে ফিরত এসে গেছে কোনো একটা কারণে, তোমার কাছে এরকম কোনো ঘটনা আছে? হ্যাঁ হ্যাঁ, এরকম এসছে। এরকম দুটো ঘটনা বলি। একজন ভদ্র লোক আর কি, আমার এক বন্ধুর হাজবেন্ড আর কি, তাকে সে ব্যবসা করতো, মানে এখনো করে একটা ছোটখাটো, কিন্তু হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়, বাড়ি থেকে খুঁজে পাওয়া যায় না, প্রচুর কিছু করেও খুঁজে পাওয়া যায় না। কিছুদিন মানে বেশ কিছু মাস পরে আর কি জানা যায় সে কুম্ভের মেলায় চলে গেছিল। আচ্ছা, কুম্ভের মেলায়? কুম্ভের মেলাতে এটা কত সময় আগে? গত বছর, লাস্ট ইয়ার। আচ্ছা। কুম্ভের মেলাতে গেছিল, সেখান থেকে খোঁজ খবর নিয়ে বাড়ি ফিরে নিয়ে আসা হয় তাকে। কিন্তু তার কাছে যখন তারপরে জানতে চাই, মানে এবার ফিরে আসার পর আমরাও গেছিলাম দেখা করতে, আমিও গেছিলাম, কি ব্যাপার কেন কি, একটাই কথা বলে আমার আর সংসার জীবন ভালো লাগছে না। কিন্তু তার বাচ্চার ওই কারণটার কোনো উত্তর নেই, কেন কি। অ্যাস্ট্রোলজি দেখানো, সবকিছু দেখানোর পরে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে বলছে যে একটু গ্রহ এদিক ওদিক আছে, এরকম আছে, কিন্তু দেখো তার কেন ভালো লাগছে না এটার উত্তর তো আর অ্যাস্ট্রোলজির কাছে নেই, যে আমার মনের কেন ভালো লাগছে না। তখন যেহেতু আমি পাস্ট লাইফ করি বলে তার ওয়াইফ আমার বন্ধু বলে বললো যে একবার কি দেখবি। আমি বললাম যদি যে করবে তার ইচ্ছে থাকা দরকার। দাদাও বললেন যে ঠিক আছে আমি দেখতে চাই। কেন, মানে আমার বরাবরই সংসার জীবন ভালো লাগে, সেটা ছোট থেকেই লাগে না, শুধু মানে আমি চলে যাই। ভদ্রলোক নাকি? ভদ্রলোকের দাদার আর কি, মানে বান্ধবীর হাজবেন্ডের আর কি, দাদার। তখন পাস্ট লাইফ করাতে দেখা গেল কি উনি অনেক বছর ধরে সাধনাতে আছেন, মানে যোগ সাধনা, পুজো পাঠ এরকম ধরনের করেন। কিন্তু একটা লাইফ টাইমে উনি, ওই সময় উনি হচ্ছেন যে ছোটবেলায় বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান, এবং নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরে ওনার মা বাবা পুরো পাগলের মতো হয়ে গেছিলেন, মা বাবা, যে একদম মানে অন্য কোনো সাধুদের সঙ্গে উনি চলে গেছিলেন। আচ্ছা। এবং অনেক বয়সের পরে উনি ফিরে এসেছিলেন, তখন এসে দেখেন যে সে বাড়িতে আর কেউ থাকে না, মা বাবা মারা গেছেন বহু যুগ আগে। সে সময়টা উনি খুব কষ্ট পেয়েছিলেন, ভেবেছিলেন যে আমি ঠিক করলাম না, করিনি হয়তো ওরকম ভাবে চলে গিয়ে। এবং যখন এই লাইফে ওনাকে ওই লাইফ বিটুইন লাইফে নিয়ে যাওয়া হচ্ছে, তখন যখন বলা হচ্ছে যে তুমি তাহলে কি লেসন নিলে, তোমার কাছ থেকে কি আদেশ বা কি আসছে, প্রসেস যেটা, তখন উনি বলছেন যে এই লাইফে তুমি তাহলে এই যে সংসার করতে চাইছো না, কি সলিউশন তাহলে কি। তখন বলছেন না, আমাকে বলা হচ্ছে, ওনাকে যেখানে যেভাবে জানা যায় যে আমাকে বলা হচ্ছে যে মনুষ্য জীবনের প্রত্যেকটা স্টেজে আমাকে পেরোতে হবে। রামকৃষ্ণদেব বলেছিলেন না যে সাধনা সংসারে থেকেই করতে, সংসার সবচেয়ে বড় সাধনার জায়গা। অবশ্যই অবশ্যই। এই কথাটার একটা বড় প্রমাণ যে সংসার ত্যাগ করে সাধনা করতেই হবে এই মানে নেই। তাই বলে এমন না যে সংসার ছেড়ে যারা সাধনা করছেন তারা সাধক নন, সেটা নয়। কিন্তু যদি তুমি একবার সংসার জীবনে প্রবেশ করে যাও, কাউকে সংসারে কষ্ট দিয়ে সাধনা লাভ সম্ভব না, এটাই হয়েছে কথা। সাধনা লাভ সম্ভব যখন স্বেচ্ছায় তোমাকে তারা ছেড়ে দিচ্ছেন। মানে উনি এখন মানে অনেকটা বুঝেছেন, অনেক কিছু করেন স্পিরিচুয়ালি, অর্ধেক সময় হয়তো মন্দিরেই থাকেন, কিন্তু বাড়িটা ছেড়ে যাননি অ্যাটলিস্ট। আরেকটি ঘটনা, একজন দিদির আসেন আর কি, ওনার ঘটনাটা হচ্ছে যে এই লাইফে উনি দেখতে এসেছিলেন আমার রিলেশনশিপের কেন সমস্যা, আমি হাজবেন্ডের সাথে একদম অ্যাডজাস্ট করতে পারি না। আচ্ছা। হাজবেন্ড ভালো, কিন্তু আমি সামহাও অ্যাডজাস্ট করতে পারছি না, আমার কিছুই ভালো লাগে না। আমার কি প্রবলেম, কেন আমি অ্যাডজাস্ট করতে পারছি না, বা আমি কি কিছু করেছিলাম বলে আমার দিকে কেন প্রবলেম। ওটা করতে গিয়ে উনি 3টে লাইফ দেখেন, 3টে লাইফে উনি মন্দিরে, এবং একটা লাইফে উনি দেখেন কি যে উনি সেই সেবাদাসী হতো না, আগেকার দিনে সেবাদাসী থাকতো মন্দিরে, মন্দিরে হ্যাঁ মানে তারা দাস, মন্দিরের দাস, মানে ওদের পুরো জীবনটাই উৎসর্গ করে দেওয়া হতো মন্দিরের কাজে, মানে মন্দিরে থাকবে, সেবা করবে, মন্দিরের যাবতীয় কাজে। আমার একটা কোশ্চেন আছে, আমরা এরকম কি হয় যে আমি এটার কনটেক্সট জিজ্ঞেস করছি যে আমরা আগের জন্মে যেটা চাইতাম সেটাই হয়তো এই জন্মে আমরা পাই সাবকনসিয়াসলি বা কনসিয়াসলি, কারণ যার জন্য সাধনা করাটাই সবকিছু, তার জন্য একটা আশীর্বাদ, এটা তো তার জন্য কার্ডস নয় না। অ্যাকচুয়ালি কি বলতো, ডেথ টাইমের পিরিয়ডটা খুব ভাইটাল,
প্রতিটা মানুষের। আমরা মৃত্যুর সময় যে চিন্তা, যে ভাবনা, যেটা নিয়ে মারা যাই, সেইটাই সোল সব থেকে বেশি সবার আগে মনে রাখে। ওই ডিজায়ারটা নেই পরের লাইফে জন্মায়। ধরো আমি কারোর সাথে বিয়ে করতে পারলাম না, যে ওই মানুষটাকে আমার পছন্দ ছিল, আমার এই লাইফে বিয়ে করা হলো না, ওই আনফুলফিলমেন্ট, ওই ডিজায়ারটা তার মধ্যে সোলের এমন থেকে যায়, পরের জন্মে একদম ওই ডিজায়ারটা মেন ডিজায়ার হয়ে আবার জন্মালো। কারোর উপরে রাগ, শত্রুতা, যে ওকে আমি দেখে নিতে পারলাম না, আমার প্রচুর ক্ষতি করে গেল, ওই করে গেল, একটা অসম্ভব ক্ষোভ নিয়ে আবার সে শত্রুতার সম্পর্ক নিয়ে পরের লাইফে জন্মাবে। ওই জন্য বলা হয় কি, ডেথ টাইমে নাথিং, তুমি কিচ্ছু চিন্তা রেখো না। মানে ওই সময় তো মানুষের আর মনে থাকে না, তবু এখন যেহেতু স্পিরিচুয়ালিটিতে মানুষ ইনভলভ হচ্ছে, মানুষের জ্ঞান বাড়ছে, ডেথ টাইম পিরিয়ডটা হচ্ছে মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট পার্ট। লাস্ট মানে আগের জন্মের মৃত্যুর সময়টা, আগের জন্মের মৃত্যুর সময় তো আর আমি এই জন্মে চেঞ্জ করতে পারলাম না, অ্যাটলিস্ট এই জন্মের মৃত্যুর সময়টাও যদি আমি চেঞ্জ করতে পারি, মানে এইটা বলা হচ্ছে আগের জন্মের মৃত্যুর সময় পাস্ট লাইফ দেখিয়ে কর্মগুলো কাট করতে করতে, হিল করতে করতে বেরিয়ে নিয়ে আসা হয়, ওটা থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসে। কিন্তু প্রেজেন্ট লাইফের বলা হচ্ছে যে প্রেজেন্ট লাইফে আনফুলফিলড ডিজায়ার তোমার থাকতেই পারে, কিন্তু সেটাকে সোলের ভিতর এমন করে রেখো না যেটা নিয়ে আবার তুমি পরের জন্মে জন্মাবে ওই সাফারিংটা নিয়ে। ছেড়ে দাও। আই গেস এই জন্যই হয়তো স্পিরিচুয়ালিটিতে মানে লোভ কাম ত্যাগ করতে বলে, কারণ এই জিনিসটা টুইস্ট হয়ে থাকে, মনটাকে আরো কঠোর করে। হ্যাঁ, এবারে দেখো, ত্যাগ করাটা কিন্তু 100% যে পসিবল সেখানে না, নয়। সেজন্য কি বলে, একটা টাইম পর্যন্ত ফুলফিলমেন্ট করে নিয়ে তুমি স্পিরিচুয়ালিটিতে আসো, যখন তোমার মধ্যে সাংঘাতিক ডিজায়ারটা কেটে যাচ্ছে। ডিজায়ার আমরা মানুষ সাধারণ থাকবে, কিন্তু ডিজায়ারের লেভেলটা তোমার কমে যাচ্ছে। এবার যত তুমি স্পিরিচুয়ালিটি ঢুকবে, অটোমেটিক্যালি লেভেলটা তোমার কমতে থাকবে। তাই বলে জোর করে আমি কষ্ট দিয়ে আমার নিজের সমস্ত কামনা বাসনাকে অপূর্ণ রেখে আসাটা কিন্তু আমার সাধনা না। ওটাকে যতদূর সম্ভব ফুলফিল করে তুমি এসো, যেই তুমি আসছো অটোমেটিক্যালি ওটা কমতে থাকবে। আচ্ছা, আজকে আসার জন্য খুব খুব ধন্যবাদ তোমাকে। আই গেস তুমি অনেক সরল ভাষায় সবাইকে অনেক কিছু বুঝিয়েছো স্পিরিচুয়ালিটি এবং পিএলআর এবং বাস্তু নিয়ে। আশা করছি পরবর্তী আরেকটা পডকাস্টে তোমাকে আমরা ফেরত পাবো। আজকের জন্য এখানে ধন্যবাদ সবাইকে। যারা ম্যামের সাথে কন্ট্যাক্ট করতে চান, ম্যামের নাম্বার নিচে দেওয়া আছে, আপনারা ম্যামকে হোয়াটসঅ্যাপ করুন এবং নিজেদের সমস্যা জানান। ধন্যবাদ।